হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে আজকে আমি আপনাদের সাথে মহাবিশ্বের একদম গোড়ার দিকের কিছু চমৎকার রহস্য নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা জানব মহাবিশ্ব আসলে কিভাবে কাজ করে, কেন কিছু ঘটনা প্রকৃতির নিয়মে একদম নিজে থেকেই ঘটে যায়, আর কেনই বা সময়ের সাথে সাথে আমাদের চারপাশের সবকিছু ধীরে ধীরে একটু বেশি বিশৃঙ্খল হয়ে পড়ে। তো চলুন তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের এই অসাধারণ জগৎটাতে একসাথে ডুব দেওয়া যাক। আজকের এক্সপ্লেনারে আমরা মূলত যে বিষয়গুলো কভার করব তা হল প্রথমত তাপগতিবিদ্যার ভূমিকা আর এর কিছু সীমাবদ্ধতা। এরপর দেখব স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আসলে কি। তারপর আসবে এন্ট্রপি এবং মহাবিশ্বের বিশৃঙ্খলার ধারণা। এরপর জানব শক্তির অবক্ষয় কিভাবে ঘটে, যেখানে আমরা ইঞ্জিনের একটা দারুণ উদাহরণ দেখব। আর একদম শেষে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য থাকবে মূল বিষয়গুলোর একটা ছটজলদি সারসংক্ষেপ। তো প্রথমেই শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, তাপগতিবিদ্যার ভূমিকা আর এর সীমাবদ্ধতা। থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যা আসলে কি করতে পারে সেটা জানার আগে আমাদের বুঝতে হবে এটা কি করতে পারে না। এর নিয়ম এবং সীমানাগুলো জানাটা কিন্তু খুব জরুরি। ধরুন, তাপগতিবিদ্যা আমাদের একদম নিখুঁতভাবে বলে দিতে পারে যে কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়া ঘটা সম্ভব কিনা, অর্থাৎ শুরুর এবং শেষের অবস্থার উপর ভিত্তি করে সে একটা কাজের সম্ভাব্যতা বিচার করতে ওস্তাদ। কিন্তু এর সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা জানেন কোথায়? এটা কোনোভাবেই বলতে পারে না যে কাজটা আসলে কত দ্রুত ঘটবে। একটা বিক্রিয়া হতে কি 1 সেকেন্ড লাগবে নাকি পুরো 100 বছর পার হয়ে যাবে, এ ব্যাপারে তাপগতিবিদ্যা একদম চুপ। এটা কোনো প্রক্রিয়ার ধাপে ধাপে ঘটার মেকানিজম বা রাস্তাটাকেও ব্যাখ্যা করে না। এটা শুধু শুরুর অবস্থা আর শেষের অবস্থা নিয়ে মাথা ঘামায়। আর হ্যাঁ, এটি মূলত বড় বা ম্যাক্রোস্কোপিক লেভেলে কাজ করে। আলাদা আলাদা অণুর যে আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক আচরণ, সেটা কিন্তু এর পক্ষে নির্ণয় করা সম্ভব না। আচ্ছা, সীমাবদ্ধতা তো বুঝলাম। এবার চলুন আমাদের আজকের সবচেয়ে ইন্টারেস্টিং টপিকে যাই, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটাই হল মহাবিশ্বের এই প্রাকৃতিক প্রবাহ নিয়ে। সহজ ভাষায় যদি বলি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হল এমন একটা প্রক্রিয়া যেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নিজে নিজেই ঘটে। এর জন্য বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা বা প্রভাব খাটানোর একদমই দরকার পড়ে না। ব্যাপারটা অনেকটা এমন যে প্রকৃতি যেন তার নিজের অটো পাইলট মোডে কাজগুলো করে ফেলছে। বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি স্পন্টেনিয়াস প্রসেস। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করতে আমাদের প্রতিদিনের জীবনের খুব সাধারণ দুটো উদাহরণ দিই। ধরুন, 1 কাপ ধোয়া ওঠা গরম চা আপনি টেবিলে রেখে দিলেন। কিছুক্ষণ পর কি হবে? চাটা নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে, তাই না? এখানে তাপ কিন্তু প্রাকৃতিকভাবেই গরম চা থেকে ঠান্ডা পরিবেশের দিকে প্রবাহিত হচ্ছে, আপনারই কিছু করতে হচ্ছে না। আবার ধরুন, তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, তখন এক টুকরো বরফ কিন্তু নিজে নিজে গলতে শুরু করে। এই যে ঘটনাগুলো নিজে নিজে ঘটে যাচ্ছে, এগুলোই হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার পারফেক্ট উদাহরণ। এখন একটা বড় প্রশ্ন জাগতে পারে মনে, এই যে ঘটনাগুলো নিজে নিজেই ঘটে যাচ্ছে, এর পেছনে আসলে কোন জিনিসটা কলকাঠি নাড়ছে? চলুন দেখে নিই আমাদের তৃতীয় টপিকে, এন্ট্রপি আর মহাবিশ্বের বিশৃঙ্খলা। প্রকৃতি কেন এই নির্দিষ্ট দিকে এগোতে চায়, তার উত্তর লুকিয়ে আছে এন্ট্রপি বা এন্ট্রপি নামের চমৎকার একটা ধারণার মধ্যে। এন্ট্রপি শব্দটা শুনতে খুব ভারী মনে হলেও জিনিসটা আসলে খুব সিম্পল। বিজ্ঞানের ভাষায় এন্ট্রপি হলো কোনো একটা সিস্টেম কতটা এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থায় আছে তার পরিমাপক। প্রকৃতি অদ্ভুতভাবে পরিপাটি বা গোছানো জিনিসের চেয়ে এই অগোছালো বা এলোমেলো অবস্থাকেই বেশি পছন্দ করে। আর প্রকৃতির এই বিশৃঙ্খলা মাপার যে সায়েন্টিফিক স্কেল বা মাপকাঠি, সেটাকেই আমরা এন্ট্রপি বলি। আর এখানেই আসে সেই বিখ্যাত নিয়ম, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই সূত্রটা পুরো মহাবিশ্বের একটা চরম সত্য আমাদের সামনে তুলে ধরে। সূত্রটা বলছে যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এই মহাবিশ্বের মোট এন্ট্রপি বা বিশৃঙ্খলা সবসময় বৃদ্ধি পায়। অর্থাৎ সহজ কথায়, আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত আরও বেশি অগোছালো আর এলোমেলো হয়ে যাচ্ছে। ভাবা যায়, এটাই কিন্তু প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। ব্যাপারটা ভিজুয়ালাইজ করার জন্য দুটো অবস্থার কথা চিন্তা করুন। একদিকে আছে লো এন্ট্রপি বা নিম্ন এন্ট্রপি। এটা খুবই সুন্দর, পরিপাটি, গোছানো একটা অবস্থা। এই অবস্থায় কোনো সিস্টেমের কাজ করার ক্ষমতা থাকে সবচেয়ে বেশি। অন্যদিকে আছে হাই এন্ট্রপি বা উচ্চ এন্ট্রপি, যেটা অত্যন্ত বিশৃঙ্খল আর ছড়ানো ছিটানো। মনে রাখবেন, এন্ট্রপি যখন বেড়ে যায় বা বিশৃঙ্খলা যখন বাড়ে, তখন সেই সিস্টেমের কাজ করার ক্ষমতা বা ক্যাপাসিটি সরাসরি কমে যায়। গোছানো অবস্থা থেকে অগোছালো অবস্থায় যাওয়ার এই যাত্রাই হল শক্তির ব্যবহারযোগ্যতা হারানোর মূল কারণ। তো এন্ট্রপির এই বাড়বাড়ন্ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শক্তির ওপর ঠিক কী প্রভাব ফেলে? চলুন 4 নম্বর সেকশনে শক্তির অবক্ষয় ব্যাপারটা একটু বুঝে নিই।
আমরা সবাই তো জানেন যে শক্তি কখনো ধ্বংস হয় না, এটা কেবল এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়। কিন্তু ডিগ্রেডেশন অফ এনার্জি বা শক্তির অবক্ষয় বলতে বোঝায় যখনই শক্তির রূপান্তর ঘটে তখন সেটা আগের চেয়ে বেশি বিশৃঙ্খল আর কম ব্যবহারযোগ্য হয়ে পড়ে। অর্থাৎ শক্তি হয়তো হারিয়ে যায় না, কিন্তু এর যে কাজের যোগ্যতা বা ইউজফুলনেস সেটা মরে যায়। কারণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি ধীরে ধীরে অত্যন্ত নিম্নমানের তাপে পরিণত হয়, যাকে আর কাজে লাগানো যায় না। চলুন একটা খুব বাস্তব উদাহরণ দিই। গাড়ির ইঞ্জিনের ভেতরে কি হয় একটু কল্পনা করুন তো। প্রথম ধাপে জ্বালানির মধ্যে অত্যন্ত ব্যবহারযোগ্য রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি জমা থাকে। দ্বিতীয় ধাপে ইঞ্জিন সেই জ্বালানিটা পুড়িয়ে তাকে মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, যার ফলে গাড়িটা সামনে এগিয়ে যায়। কিন্তু তৃতীয় ধাপে কি হয় জানেন? ইঞ্জিনের তৈরি করা পুরো শক্তিটা কিন্তু যান্ত্রিক শক্তিতে পরিণত হতে পারে না। এর একটা বিশাল অংশ তাপ হিসেবে পরিবেশে স্রেফ হারিয়ে যায়। এই যে তাপটা চারিদিকে ছড়িয়ে পড়ল, এটা অত্যন্ত বিশৃঙ্খল একটা শক্তি এবং একে দিয়ে আপনি আর সহজে কোনো কাজ করাতে পারবেন না। এভাবেই একদম হাই কোয়ালিটির রাসায়নিক শক্তি শেষ পর্যন্ত অকেজ তাপে পরিণত হয়ে অবক্ষেপিত হয় বা ডিগ্রেড করে। বেশ, আমরা অনেকগুলো ভারী ভারী কনসেপ্ট নিয়ে কথা বললাম। এবার আসা যাক তাদের জন্য যাদের সামনে পরীক্ষা। চলুন মূল বিষয়গুলো একটু গুছিয়ে নেই। চলুন চট করে পয়েন্টগুলো মিলিয়ে নিই, একদম এক্সাম চিট শিটের মতো। ১. তাপগতিবিদ্যা কেবল কোনো কাজের সম্ভাব্যতা বিচার করে। এটা বিক্রিয়া কত দ্রুত হবে বা তার মেকানিজম কি সেটা নিয়ে কোনো কথা বলে না। ২. মনে রাখবেন, সমস্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অক্ষরে অক্ষরে মেনে চলে। ৩. এন্ট্রপি বা বিশৃঙ্খলা যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় সবসময় বৃদ্ধি পায়। এবং ৪. শক্তির অবক্ষয় মানেই হল শক্তি ধীরে ধীরে কম ব্যবহারযোগ্য বা ইউজলেস তাপে পরিণত হওয়া। এই ৪টি পয়েন্ট একদম মাথায় গেঁথে ফেললে পরীক্ষার খাতায় এই টপিক নেওয়ার কোনো চিন্তাই থাকবে না। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে আপনাদের জন্য একটা বেশ গভীর প্রশ্ন রেখে যেতে চাই। যদি প্রকৃতির প্রতিটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াই মহাবিশ্বের বিশৃঙ্খলা বাড়ায় এবং শক্তিকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয়, তাহলে আমাদের এই বিশাল মহাবিশ্বের চূড়ান্ত ভবিষ্যৎটা আসলে কি? এমন কি কোনোদিন আসবে যখন সব ব্যবহারযোগ্য শক্তি শেষ হয়ে যাবে আর পুরো মহাবিশ্ব কেবল এক বিশাল বিশৃঙ্খল তাপের সাগরে পরিণত হবে? প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চারপাশের জগৎটাকে একটু ভিন্নভাবে দেখতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।